নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। বিহারে বিজেপির 12টা এমপি, বাংলাতেও একই। বাজেটে ওরা পেল, আমরা পেলাম না। সংসদে কি করলেন অভিষেক, জানুন বিস্তারিত। মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্ব, আর চুপ থাকতে পারল না কেন্দ্র, কড়া বার্তা ওপার বাংলাকে। প্রার্থী পিছু 15 কোটি, সরকার গড়তে মরিয়া বিজেপি। পদ্ম শিবিরের বিরুদ্ধে কেজরির বিস্ফোরক অভিযোগ ঘিরে তুলকালাম দিল্লিতে। 8 বছরে 3 বার ফের পাকিস্তানকে নির্বাসন ফিফার। কারণ জানতে খবরে নজর রাখুন। বোমা বিস্ফোরণে গুরুতর আহত 2 নাবালক। শোকের ছায়া মালদহে, রাজ্যে ফের শুটআউট। কুস্তিতে খুন তৃণমূল নেতার কাকা, কারণ ঘিরে ধোঁয়াশা। অধিকার নেই, সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা গ্রহণই করল না হাইকোর্ট। বিপাকে মমতার সরকার। বইছে উত্তুরে হাওয়া, তাপমাত্রা কমল অনেকটাই। বঙ্গে শীতের মেয়াদ আর কতদিন, জানুন আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভোটের সময় বিজেপি গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তক্তে বসার পর আর সেই প্রতিশ্রুতি পালন করছে না। এমনকি দেশের মানুষের কথা চিন্তা করে নয়, ভোটকে লক্ষ্য রেখেই কেন্দ্র বাজেট বরাদ্দ করেছে বলে সংসদে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো কেন একটা বলছেন, তার ব্যাখ্যাও তুলে ধরেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, বিহারে বিজেপির 12 জন সাংসদ, বাংলাতেও 12। তবু বাজেটে বিহার পেল, বাংলা পেল না। কারণ সামনে বিহারে ভোট রয়েছে। দেশের মানুষের কথা ভেবে নয়, ভোটকে লক্ষ্য রেখেই মোদী সরকার বাজেট তৈরি করেছে। শেখ মুজিবরের শেষ স্মৃতিটুকু মুছে ফেলার চেষ্টা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ধানমন্ডির বাসভবন। এইভাবে ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা দেখে আর চুপ থাকতে পারল না ভারত সরকার। কড়া নিন্দা করা হল বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মুজিবের বাড়ি ধ্বংস করার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, শেখ মুজিবরের বাড়ি বাঙালির কাছে গর্বের। দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। তিনি আরও লেখেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেন তারা জানেন বাংলাদেশের কাছে এই বাড়িটি কতটা গুরুত্বপূর্ণ। এই বাড়ি দখলদারি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই প্রতিরোধের চিহ্ন ছিল। সেই বাড়ি ধ্বংস করা অত্যন্ত দুঃখজনক। সূত্রের খবর, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উপরে রাশ টানা উচিত ভারত সরকারের, এমনটাই দাবি ইউনূস সরকারের। দুই দেশের মধ্যে সম্পর্কে সমীকরণ বজায় রাখতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ আটকাতে পদক্ষেপের দাবিতেই ভারতের হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপ বিধায়কদের কেনার চেষ্টা। দিল্লিতে ভোট গণনার আগে প্রার্থীদের নিয়ে তড়িঘড়ি জরুরি বৈঠক কেজরিওয়ালের। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার এখনো একদিন বাকি। এর মাঝেই আপ এবং বিজেপির মধ্যে লড়াই অব্যাহত। অরবিন্দ কেজরিওয়াল সহ অনেক আপ নেতা অভিযোগ করেছেন যে বিজেপি নির্বাচনী ফলাফলের আগে আম আদমি পার্টির প্রার্থীদের কেনার চেষ্টা করছে। যদিও বিজেপি বলেছে নির্বাচনী ফলাফলের আগে এটা আপের হতাশার লক্ষণ। অপারেশন লোটাসের সম্ভাবনার আঁচ করে ক্ষমতাসীন আম আদমি পার্টি ভোটের ফলাফলের আগে সতর্ক। এর আজ শুক্রবার দলের তরফে একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠক আজ সকাল 11:30 অনুষ্ঠিত হয়। কেজরিওয়াল আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সকল প্রার্থীকে সভায় ডাকা হয়েছে। বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, যদি বিজেপি 55টিরও বেশি আসন পায় তাহলে আমাদের প্রার্থীদের টাকার অফার দেওয়ার কি দরকার। অন্যদিকে বিজেপি আপের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা আপের অভিযোগকে হতাশার লক্ষণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সঞ্জয় সিংহের হয় তার অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ফের পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাচিত করল ফিফা। এই নিয়ে গত 8 বছরে 3 বার নির্বাচিত করা হল পাকিস্তানকে। জানা যাচ্ছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ, আর সেই কারণেই নির্বাসন নেমে এলো। নির্বাসন না ওঠা পর্যন্ত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান। সম্প্রতি ফিফা থেকে পিএফএফকে তাদের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনতে বলা হয়, কিন্তু পিএফএফ কংগ্রেস থেকে তা মেনে নেওয়া হয়নি, যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানকে নির্বাসিত করা হয়। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, পিএফএফ তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। ফিফার নির্দেশ গ্রহণ করলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা যেত, তাই পাকিস্তানের নির্বাসন অবিলম্বে লাগু করা হয়েছে। এছাড়া পাকিস্তান ফেডারেশনের কাজকর্মেও ফিফা রাশ টানছে, যার ফলে ফিফার থেকে কোনো রকম সহায়তা পাবে না পাকিস্তান।
তবে ভাঙলেও মচকাতে রাজি নন পিএফএফ এর সাধারণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক। তার মতে ফিফা ও পাকিস্তানের নব নির্বাচিত পিএফএফ কংগ্রেসের মধ্যে একটা সমস্যা চলছে, যে কারণে শর্তসাপেক্ষ নিষিদ্ধ করা হয়েছে। মালিক বলছেন, আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে ফিফা থেকে পিএফএফ এর সংবিধানে কিছু সংশোধন আনতে চেয়েছিল, তবে পিএফএফ কংগ্রেসের সদস্যদের অধিকাংশই ফিফার প্রস্তাবে রাজি হননি। আবারও মালদায় বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে গুরুতর আহত 2 নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের কলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় 2 নাবালককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত নাবালকরা হলেন শামীর আক্তার বয়স 13 বছর, অন্যজন ইমতিয়াজ বয়স 9 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই 2 নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন 2 নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারণে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে বোমা মজুত করে রাখা হয়েছিল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমণি এলাকায়। ফের দক্ষিণ 24 পরগনায় শুটআউট। কুষ্টিতে স্থানীয় তৃণমূল নেতার কাকাকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। জমি জায়গা ও পারিবারিক বিবাদ সংক্রান্ত ঘটনার জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুদ্ধদেব হালদার, বয়স 53 বছর। তিনি উস্তির শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বুদ্ধদেব সম্পর্কে তৃণমূল নেতা অসিত হালদারের কাকা ও শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমনা হালদারের খুড়শ্বশুর হন। বৃহস্পতিবার রাতে বাগাড়িয়া বাজারে নিজের অফিসে বসে চা খাচ্ছিলেন বুদ্ধদেব। অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে 2 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে বুদ্ধদেবের বুকে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় অফিসের বাইরে পড়ে আছেন বুদ্ধদেব। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় শিরাকোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুদ্ধদেব বাবুকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত। বিচারপতি সাফ জানালেন, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। আদালত জানিয়েছে, এই মামলা একমাত্র করতে পারে সিবিআই। সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত। এই সাজায় খুশি হননি মুখ্যমন্ত্রীও। সাজা ঘোষণার পরই তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে। কথা মতেই রাজ্য আদালতেও যায়। হাইকোর্টে রাজ্যের করা আবেদনকে এক প্রকার চ্যালেঞ্জ করে সিবিআই। আদৌ রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই এর আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত 3 পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে। সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, রাজ্য এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করতেই পারে না। রাজ্যের সেই অধিকারই নেই। ফলে এই মামলা গ্রহণই করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, শুধুমাত্র সিবিআই এই আবেদন করতে পারে। উল্লেখ্য, রাজ্য ও সিবিআই সঞ্জয়ের ফাঁসি চাইলেও অভয়ার পরিবার তা চায় না বলেই জানিয়েছে আদালতে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। উষ্ণ ফেব্রুয়ারিতে শীতের আমেজ। এক ধাক্কায় 5 ডিগ্রি নামল তিলোত্তমার তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল 17 ডিগ্রিতে। সেই সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। ফলে রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। শীতপ্রেমীদের প্রশ্ন, এই আমেজ দীর্ঘস্থায়ী হবে কি? হাওয়া অফিস সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামীকাল আরও নামতে পারে পারদ। অর্থাৎ সপ্তাহের শেষে জারি থাকবে শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের 6 জেলা এবং উত্তরবঙ্গের 4 জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। মাঘের শেষ অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বিদায় নেবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 4 জেলায় শুক্রবার সকালে কুয়াশায় মুড়েছে পথঘাট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমেছে দৃশ্যমানতা। বাকি জেলায় ছিল হালকা কুয়াশা। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
প্রসঙ্গত অতি ঘন কুয়াশার চাদরে মুড়েছে ওড়িশা, হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।